হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 1984 সালে মুক্তিপ্রাপ্ত ভাত দে মুভির এক্সপ্লেনেশন। এই পৃথিবীতে মানুষজন এত কিছু করছে তা শুধুমাত্র এক মুঠো ভাতের আশায়। এই এক মুঠো ভাত জোগাড় করতে মানুষকে যে কতটা কষ্ট করতে হয় সেটাই এই মুভিতে দেখবো। গরিব, অসহায় কিংবা নিম্নবিত্ত মানুষদের কাছে এই এক মুঠো ভাত যে পুরো পৃথিবীর সমান সেটা এই মুভি দেখলে বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একজন গান গাইতে গাইতে পথ চলছে। লোকটির নাম সাইজুদ্দিন। সাইজুদ্দিন তার ভেতরের সকল কষ্টকে ভুলতে মন প্রাণ উজাড় করে গান গাইছে। এভাবে সন্ধ্যা হয়ে যায়। এদিকে একটা বাচ্চা মেয়ে চেরাঘাতে বাড়িতে ফিরছে। বাচ্চা মেয়েটির নাম জরিনা, আমরা জরি বলেই ডাকবো। জরি তার মায়ের কাছে আসে এবং বলে, মা, পাশের বাড়ি থেকে তো চাল দিল না, কত করে বললাম তাও তো চাল দিল না, তবে তারা এখন গরম ভাত রান্না করছে। তার মা কোনো কথাই বলে না। জরি বলে, মা, আমাকে ভাত দাও, আমার খুবই খিদে লাগছে, আজ সারাদিন পেটে কিচ্ছু পড়েনি মা, আমার খুব খিদে লাগছে, আমাকে ভাত খেতে দাও না মা। জরি তার মাকে ভাত দেওয়ার কথা বলতেই থাকে। জরির মা বিরক্ত হয়ে জরিকে সরিয়ে দেয় এবং বলে, আমার কাছে কি তোর বাবার কাছে ভাত চাইতে পারিস না? এই বলে মা পিছনে তাকিয়ে দেখে জরি মাটিতে পড়ে আছে। এই দেখে মা তার মেয়েকে জড়িয়ে ধরে এবং কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ, আমাকে এক মুঠো ভাত দিন, আমি আমার বাচ্চা মেয়েটাকে বাঁচাই। প্রচন্ড ক্ষুধায় জরি অজ্ঞান হয়ে গেছে। মা শুধু আফসোস করেই চলেছে। জরি মায়ের নাম রহিমা। একটু পর রহিমা একজনের বাড়িতে আসে এবং রান্নাঘর থেকে ভাত চুরি করে শুধুমাত্র তার সন্তানকে খাওয়াবে বলে। তখনই বাড়ির ভেতর থেকে একজন মহিলা আসে এবং বলে, তুই সাইজুদ্দিনের বউ না? তুই এখানে কি করছিস? রহিমা বলে, একটু ভাত নিতে এসেছি। এটি শুনে মহিলাটি খুবই রেগে যায় এবং বলে, তুই ভাত চুরি করলি? তাহলে আর কি কি চুরি করেছিস? রহিমা বলে, শুধুমাত্র এক মুঠো ভাতই নিয়েছি। মহিলাটি রহিমার চুল ধরে এবং টানতে টানতে বাইরে নিয়ে আসে। তাদের চিৎকার শুনে গ্রামবাসীও চলে এসেছে। মহিলাটি বলে, সকলের সামনে বল, তুই আর কি কি চুরি করেছিস? রহিমা কান্না করতে করতে বলে, আপনারা আমাকে মারেন, কাটেন কিংবা যাই করেন না কেন, তবু এই ভাতটুকু নিয়ে যেতে দিন। এক মুঠো ভাতের জন্য আমার মেয়েটা ছটফট করছে, আপনারা একটু দয়া করেন। তখনই জড়ি আসে এবং বলে, মা, তোমাকে মানুষজন মেরেছে কেন? মা বলে, তোর জন্য সামান্য ভাত এনেছি। ভাত দেখে জড়ি দেরি না করে খেতে শুরু করে। পরের দিন সকালবেলা সাইজুদ্দিন গান গাইতে গাইতে বাড়িতে ফিরছে। বাবার গানের গলা জুড়ি খুব ভালো করে চেনে, কিন্তু রহিমার কাছে এই গান যেন বিষের মতো লাগছে। সাইজুদ্দিন হাতে বাজার নিয়ে বাড়িতে ঢোকে। বাজার বলতে শুধুমাত্র একটা লাউ। রহিমা দরজার পিছনে দাঁড়িয়ে শুধু কেঁদেই চলেছে। সাইজুদ্দিন বলে, দিনকাল খুবই খারাপ, দোতরার এখন ভাত নেই। জরি, তোরা কি কিছু খেয়েছিস? জরি বলে, বাবা, আমরা ভাত খেয়েছি। সাইজুদ্দিন বলে, তোরা ভাত কোথায় পেলি? ঘরে তো কোনো চাল ছিল না। জরি বলে, আম্মা ময়নাদের বাড়িতে ভাত চুরি করেছে, ভাত চুরি করতে গিয়ে আমাকে তারা মারধর করেছে। এইসব কথা শুনে রহিমা শুধু কেঁদেই চলেছে। সাইজুদ্দিন একদৃষ্টিতে তার বউয়ের দিকে তাকিয়ে আছে। তার ভেতরে যে কত বড় ঝড় বইছে সেটা শুধুমাত্র সেই জানে। একটু রহিমা বলে, ভাত যদি দিতেই না পারো তাহলে রেখেছো কেন? আমাকে ছেড়ে দিলেই তো পারো। সাইজুদ্দিন বলে, মেয়েটাকে রেখে আমাকে রেখে তুমি যেতে পারবে? তুমি যে কত কষ্টে ভাত চুরি করেছো সেটা আমি বুঝি। রহিমা বলে, তুমি কি আসলে বোঝো? সাইজুদ্দিন বলে, না বুঝলে এতদিন সংসার করলাম কিভাবে? রহিমা বলে, এটাকে তুমি সংসার বলো? বউকে ভাত খাবার দিতে পারো না, বাচ্চা মেয়েটা না খেয়ে থাকে, আর এটাকে তুমি সংসার বলো? দোতারা নিয়ে বাইরে যাও, দিনের পর দিন নিখোঁজ থাকো, একবারে হারিয়ে যেতে পারো না? তাহলে তো মেয়েটাকে নিয়ে ভিক্ষা করতে পারি। রহিমার কথাগুলো সাইজুদ্দিনের কলেজায় লাগে, কিন্তু অভাব যা নিত্যদিনের সঙ্গে, তার কি এসব কথায় কষ্ট পেলে চলে? পরের দিন সকালবেলা সাইজুদ্দিন তার মেয়েকে সাজিয়ে দিচ্ছে। এরপর বাবা ও মেয়ে মিলে বেরিয়ে পড়ে। তবে রহিমা তার মেয়েকে যেতে দিতে চায় না। জরি গান গাইছে, পাশে দাঁড়িয়ে তার বাবা তবলা বাজাচ্ছে। গানে তালে তালে তারা বাড়ি ছেড়ে অনেক দূর চলে আসে। পরবর্তীতে রহিমা নদীতে গোসল করে। পাশে নৌকায় বসে একজন ভাত খাচ্ছিল। লোকটি রহিমার দিকে কুনজরে তাকায়। রহিমা এসব বুঝতে পারে এবং নদী থেকে উঠে পড়ে। লোকটি রহিমার দিকে তাকিয়ে আছে। এদিকে জরি ক্ষুধার্ত পেটে শুয়ে আছে। তখনই তার বাবা ভাত নিয়ে আসে এবং বলে, মা, তুই তাড়াতাড়ি এই ভাতটুকু খেয়ে নে, আমার খুবই শরীর খারাপ লাগছে। এই বলে সাইজুদ্দিন শুয়ে পড়ে আর পাশে বসে জরি ভাত খাচ্ছে। রাত হয়ে যায়। রহিমা রান্নাঘরে বসে আছে, কখন স্বামী বাজার নিয়ে আসবে আর কখন সে রান্না করে খাবে। ক্ষুধা যে আর সহ্য হচ্ছে না। রহিমা পানি খেয়ে ক্ষুধাকে ভুলে থাকার চেষ্টা করছে। পরের দিন অনেক লোকজন জরিদের ঘিরে ধরেছে। জরি শুধু কেঁদে চলেছে, কেননা তার বাবা কোনো কথাই বলছে না। একজন মুরব্বী সাইজুদ্দিনের শ্বাস চেক করে, দেখে সাইজুদ্দিন বেঁচে আছে, তবে তার শরীরের অবস্থা ভালো না। রাত হয়ে যায়। রহিমা মাটির চুলোর দিকে তাকিয়ে আছে। একটু পরে সে চুলোগুলো ভেঙে দেয়। যে চুলে খাবার রান্না
হয় না সে চুলা রেখে সে কি করবে। পরের দিন রহিমা সেই নৌকার লোকটার কাছে আসে। লোকটি রহিমাকে ভাত খেতে দেয়। রহিমা এতটাই ক্ষুধার্ত ছিল যে সে ভাতগুলো নিয়ে বাড়িতে ফিরে আসে এবং মনে তৃপ্তি নিয়ে ভাতগুলো খেয়ে ফেলে। পরবর্তীতে রহিমা সেই লোকটাকে বিয়ে করে। রহিমা বলে, আপনি আমায় কখনো ভাতের কষ্ট দিবেন না তো? লোকটি বলে, না। এদিকে জরি ও তার বাবা বাড়িতে আসে। জরি তার মাকে ডাকতে থাকে। বাড়ির চারপাশটায় জরি তার মাকে খুঁজে বেড়ায়, কিন্তু জরি তার মাকে খুঁজে পায় না। সাইজুদ্দিনের কাছে একজন বৃদ্ধ আসে এবং বলে, তোর এই অবস্থা কেমনে হলো? সাইজুদ্দিন বলে, আল্লাহ জানে বাঁচাইছে, তবে এখন আর চোখে দেখি না। বৃদ্ধটি বলে, ভালোই হয়েছে তুই অন্ধ হয়েছিস, তোর বউ নৌকার একজনের সাথে পালিয়ে গেছে। জরি চিৎকার করে বলছে, মা তুমি কোথায়? বাবার বসন্ত হয়েছিল, বাবা এখন আর চোখে দেখে না, তুমি ফিরে এসো মা। জরি তার বাবাকে জড়িয়ে ধরে। জরি শুধু কেঁদে চলেছে। সাইজুদ্দিন তার মেয়েকে সান্ত্বনা দেয়। পরের দিন জরি মন খারাপ করে বসে থাকে। তবে এইভাবে তো আর চলতে পারে না। জরি মনটাকে শক্ত করে কাজে লেগে পড়ে। জরির বাবা বাজার করে নিয়ে আসে। জরি রান্না শুরু করে। এরপর জরি ও তার বাবা মিলে ভাত খায়। এইভাবে বেশ কয়েকটা বছর কেটে যায়। সেই ছোট্ট জরি এখন অনেক বড় হয়েছে। জরি এখন নিজ হাতে কাঁথা সেলাই করে। এরপর সে সেলাই করা কাঁথা নিয়ে এক বড় গৃহস্থের বাড়িতে আসে। একটা মহিলা কাঁথাটা দেখে খুব খুশি হয়। তখনই মহিলাটি দেখে জরির পরনে শাড়িটা ছেঁড়া। এটা দেখে মহিলাটি ঘরের ভেতর থেকে একটা পুরনো শাড়ি বের করে আনে এবং বলে, যদিও এই শাড়িটা পুরনো তবে খুবই দামি, তুই এই শাড়িটা নিয়ে যা। জরি প্রথমে নিতে না চাইলেও মহিলাটি জোর করে শাড়িটি দেয়। জরি বলে, আমি যে কাঁথাটা এনে দিলাম তার দামটা যদি দিতেন। এই শুনে মহিলাটি বলে, তোকে এত দামি শাড়ি দিলাম তবুও তুই দাম চাচ্ছিস, পরে আবারও কাঁথা নিয়ে আসিস, তখন না হয় টাকা দেব। জরি আর কোনো কথাই বলে না। এমনিতেও জরি খুবই লাজুক স্বভাবের একটি মেয়ে। একটু করে হরবলা জরিকে ডাক দেয়। জরি ডাক শুনে হরবলার কাছে আসে। হরবলা জরির শাড়িটি খুবই পছন্দ করে এবং বলে, এত সুন্দর দামি শাড়ি তুই কোথায় পেলি? জরি বলে, একটা কাঁথা সেলাই করেছিলাম, তার বদলে এই শাড়িটা আমায় দিল। এই শুনে হরবলা বলে, ঘরে ভাত নেই, তুই শাড়ি দিয়ে কি করবি? তোর বাবা তো অন্ধ, টাকা চাইতে পারলি না? জরি বলে, আমি তো টাকাই চেয়েছিলাম, কিন্তু আমার পরনের ছেঁড়া শাড়ি দেখে এই শাড়িটা আমায় দিল। হরবলা জরি ছেঁড়া শাড়ি দেখে হাসতে থাকে এবং বলে, তুই কি আমাদের ধান কলে কাজ করবি? জরি বলে, বাবা তো যেতে দিবে না। হরবলা বলে, তাহলে তুই তোর বাবাকে বলিস না, ধান কলে কাজ করলে চাল পাবি, টাকাও পাবি, যদি ইচ্ছে হয় তাহলে আমার সাথে ধান কলে দেখা করিস। এই বলে হরবলা চলে যায়। পরের দিন হরবলা যখন ধান কলে কাজ করছিল তখন জরি সেখানে আসে। হরবলা জরিকে দেখে খুব খুশি হয় এবং বলে, আমি বলে দিলে মিয়া সাহেব তোকে কাজে নেবে, তোকে এক্ষুনি মিয়া সাহেবের সাথে দেখা করাবো। একটুবার মিয়া সাহেব আসে। এই মিয়া সাহেবের নাম এজিদ। এজিদকে দেখে জরি হরবলার পেছনে লুকায়। এজিদ জরিকে দেখতে থাকে এবং জরির সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। হরবলা বলে, মিয়া সাহেব জরিকে কাজে নিন, বাড়িতে তার অন্ধ বাবা, হাতে কোনো টাকা পয়সাও নেই। এজিদ বলে, ওকে আজ থেকে কাজে লাগিয়ে দে। একটু পরে জরি কাজে লেগে পড়ে। সারাদিন কাজ করতে করতে সন্ধে হয়ে যায়। জরি দাঁড়িয়ে আছে, কেননা সে এখনো টাকা পায়নি। জরি বলে, আমাকে টাকা কখন দিবে? বাড়িতে বাবা না খেয়ে বসে আছে। হরবলা বলে, তুই এখনো টাকা পাসনি? আমরা তো সবাই টাকা পেয়েছি, তুই এক্ষুনি মিয়া সাহেবের গদি ঘরে যা, তোকে সেখানে টাকা দিবে। জরি সোজা গদি ঘরে আসে এবং আজকে টাকাটা চাই। এজিদ বলে, শুধু টাকা কেন, তুমি যা চাইবে তাই পাবে। এই বলে এজিদ জরির সাথে নোংরা কাজ করার জন্য জোর করতে থাকে। জরি এজিদের হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। জরি সোজা বাড়িতে চলে আসে। তার বাবা বলে, মা তুই এসেছিস, আমাকে তাড়াতাড়ি ভাত দে, দুদিন ধরে পেটে কিছুই পড়েনি। বাবার কষ্ট জরি মোটেও সহ্য করতে পারে না। জরি কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে, বাবা আমি আর কাজ করতে যাব না, যেখানে কাজে যাই সেখানে সবাই শুধু খারাপ নজরে তাকায়। বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে বলে, তুই যে অনেক বড় হয়ে গেছিস এটা তো আমি বুঝতেই পারিনি। এদিকে মিয়া সাহেব মাঠকর্মীদের নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে, আর মাঠকর্মীর অভাব থেকে বাঁচতে মিয়া সাহেবের নিকট নিজেকে বিলিয়ে দিয়েছে। তখনই সাইজুদ্দিন ভিতরে আসে এবং বলে, আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি। এই গ্রামের সব ধান চাল তো আপনার কাছে, মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমিও দুদিন যাবত না খাওয়া, একটা গান শোনায়, এর বিনিময়ে আমাকে কিছু চাল দিয়ে। এজিদ বলে, চাচা গান শোনাবার কোনো দরকার নাই, এখানে যত চাল আছে তা সবই আপনার, আপনার যত ইচ্ছে নিয়ে যেতে পারেন। সাইজুদ্দিন চালগুলো নেওয়া শুরু করে। সে একসাথে এতগুলো চাল কোনোদিন দেখেনি, 2 দিন ধরে না খাওয়া, এখন হঠাৎ এতগুলো চাল পাওয়া বৃদ্ধ লোকটি এসব সহ্য করতে পারেনি। পরের দিন সাইজুদ্দিন রাস্তায় মৃত অবস্থায় পড়েছিল, তার পরনের লুঙ্গিটাও খুলে গেছে। উপস্থিত জনতা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। তখনই জরি সেখানে আসে। বাবার এই অবস্থা সে নিজ চোখে দেখতে পারে না। জরি তার ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে তার বাবাকে ঢেকে
ঢেকে দেয় এবং কাঁদতে কাঁদতে বলে, আমার বাবা মরেনি তো, 2 দিন যাবত না খেয়ে আছে, আমারে 4টা ভাত দেন, আমার বাবা আবারও বেঁচে উঠবে, আমার সাথে কথা বলবে, আমাকে দয়া করে 4টা ভাত দিন। এই বলে জরি তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাতের বেলা জরি চুপচাপ বসে থাকে, এক বাবা হারানোর শোক। আর আজ 3 দিন যাবত সে না খাওয়া। সে ক্ষুধার জন্য কাঁদবে নাকি বাবা চলে যাওয়ার শোকে কাঁদবে এটা বুঝে উঠতে পারছে না। পরের দিন সকালবেলা জরি শুনতে পায় কেউ গান গাইছে। গলার সুরটা ঠিক তার বাবার মতো। তার বাবাও তো এই গানই গাইতো। জরি কাঁদতে কাঁদতে তার বাবার কবরের কাছে আসে এবং দেখে একজন তার বাবার কবরের পাশে বসে কাঁদছে। ছেলেটির নাম গহর বয়াতি। গহর হচ্ছে সাইজুদ্দিন বয়াতির শিষ্য। গহর কাঁদছে আর বলছে, গুরু তোমার সাথে আমার শেষ কথাটা হলো না, তোমার বাড়িঘর এখন কে দেখবে? পরক্ষণে গহর বলে, তোমার বাড়িঘর আমি দেখে রাখবো। গহরের কথাগুলো গাছের আড়াল থেকে জরি শুনছিল আর কেঁদে বুক ভাসাচ্ছিল। গহর সোজা জরিদের বাড়িতে আসে। গহর জানতো সাইজুদ্দিন বয়াতির একটা মেয়ে আছে, তবে তার নামটা গহরের মনে নেই। জরি বলে, আমার নাম জরি না, সাইজুদ্দিন বয়াতির মেয়ে আমি। গহর জরির কাছে এসে বলে, তোমার তো বিয়ে হয় নাই, আমার এখন অনেক দায়িত্ব। আচ্ছা জরি, এখানে পাশে কি কোনো নদী আছে? গুরুর কবরের মাটি শরীরে লেগে আছে, তাই গোসল করতে হবে। জরি বলে, পাশে নদী আছে। গহর সোজা নদীতে চলে আসে। বেশ কিছুক্ষণ শান্তি মতো গোসল করে। গোসল শেষে গহর জরিকে বলে, আমার খুবই ক্ষুধা লেগেছে, 4টা ভাত নিয়ে এসো। ঠান্ডা ভাত হলো সমস্যা নেই। জরি বলে, ভাত তো ঘরে নেই, ভাতের অভাবে তো আমার বাবা মারা গেছে। এটা শুনে গহর খুবই অস্থির হয়ে ওঠে এবং বলে, তাহলে তুমিও তো না খেয়ে আছো। একটু পর গহর গান গাইতে শুরু করে। গানের তালে তালে সে নাচতেও থাকে। আশেপাশের অনেক মানুষই এসেছে গহরে গান শুনতে। গানের টাকা দিয়ে গহর কিছু বাজার করে নিয়ে আসে এবং জরির জন্য হোটেল থেকে ভাতও নিয়ে এসেছে। জরি ভাতগুলো খেতে চায় না। গহর জরিকে তার বাবার কসম দেয়। এই শুনে জরি ভাত খেতে শুরু করে। খাওয়ার সময় তার চোখ বেয়ে শুধু পানি ঝরছিল। শেষ কবে যে জরি ভালো করে ভাত খেয়েছে সেটা জরির মনেও নেই। গহর বলে, জরি তুমি কেঁদো না, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, এটা আমি জানি। তোমাকে একটা কথা বলি, বড় লোকেরা গরু জবাই করে মিলাদ করে, আমরা তো সেটা পারবো না, তাই কিছু বাজার করে এনেছি, সাথে একটা খাসিও এনেছি। একটা ছোটখাটো মিলাদের আয়োজন করব। এটা শুনে জরি আরো আবেগী হয়ে ওঠে এবং বলে, আপনি আমার এত বড় উপকারটা করবেন? গহর বলে, এটা তুমি কি বললে? আমার গরু না খেয়ে মরেছে আর আমি তার জন্য এই সামান্য আয়োজন করব না? পরের দিন ভিক্ষা থালা হাতে আমরা একজন মহিলাকে দেখি। এটা আর কেউ না, স্বয়ং রহিমা। ভিক্ষা চাইতে এসেছে সেই বাড়িতে, যে বাড়িতে একদিন ভাত চুরি করেছিল। মহিলাটি বলে, তুমি রহিমা না? তোমার একই দশা হয়েছে। তুমি না সুখের আশায় এক মহাজনের সাথে পালিয়ে গিয়েছিলে? রহিমা আর কোনো কথা বলে না, তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। এদিকে জরিদের বাড়িতে মিলাদের আয়োজন করা হচ্ছে। আশেপাশের বেশ কয়েকজন মানুষ এসেছে। গহর নিজ হাতে সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। সবার মতো রহিমাও এক কোণে বসেছিল। গহর ভাত দেওয়ার সময় বলে, আবার গুরুর জন্য দোয়া কইরো। রহিমা বলে, আমার মতো একজনের দোয়াকে আল্লাহ কবুল করবে? গহর বলে, আল্লাহর কাছে সবাই সমান। রহিমা দূর থেকে তার মেয়েকে দেখে। সে আর এখানে থাকতে পারছে না। রহিমা কাঁদতে কাঁদতে তার স্বামীর কবরের কাছে আসে এবং তার করা ভুলের জন্য শুধু কেঁদেই চলেছে। রাতের বেলা জরি বলে, আপনি কি বারান্দাতে থাকবেন? আপনার তো ঠান্ডা লাগবে। গহর বলে, আমার আর ঠান্ডা, আমার এক জায়গায় থাকলেই হয়। এই বলে গহর শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা জরি আঙিনা ঝাড় দিচ্ছিল। তখনই গহর ঘুম থেকে ওঠে এবং বলে, আমার মনে হয় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, তবে তাড়াতাড়ি উঠে কি বা করবো? তুমি কি আমায় এক বদনা পানি দিতে পারো? এটা শুনে জরি হাসতে থাকে। গহর জরির ছেঁড়া শাড়িটা দেখে ফেলে। এটা গহরে মোটেও ভালো লাগেনি। পরের দিন গহর যখন গান করে ফিরছিল তখন এজিদের সাথে তার দেখা হয়। এজিদ বলে, তোর বাড়িঘর কোথায়? গহর হেসে বলে, আমাদের মতো বাউলদের আবার বাড়িঘর। এজিদ বলে, তুই এই গ্রামে কি করছিস? গহর বলে, আমার গুরুর মেয়ে জরির দায়িত্ব নিয়েছি, তার বিয়ে শাদী দিয়ে তবে এখান থেকে যাব। এই বলে গহর সালাম দিয়ে চলে যায়। গহর বাড়ি ফিরেই জরিকে শাড়ি সহ কিছু কসমেটিক্স এনে দেয়। জরি বলে, এইসবের আবার কি দরকার ছিল? গহর বলে, তুমি এসব কি বলো? তোমার এই বয়সে একটু সাজগুজ করার দরকার আছে। তোমার তো বিয়ে দেওয়ারও লাগবে। তোমার বিয়েটা হলে আমি চলে যাব। গহরের কথা শুনে জরি শুধু মুচকি মুচকি হাসে। রাতের বেলা গহর দোতারা নিয়ে বসে আছে আর ঘরের ভেতর জরি সাজুগুজু করছে। গহর বলে, তোমার সাজগুজ কি হলো? বাইরে আসো, তোমায় একটু দেখবো। জরি বলে, আপনি ঘরে এসে দেখে যান। গহর ঘরের ভেতর আসে। জরি সেজে বসে আছে। জরিকে এই অবস্থা দেখে গহর তো অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে, গরিবের ঘরে রাজকন্যা জন্ম নিয়েছে। পরের দিন হরবলা এজিদকে বলে, আপনার জরির খবর জানেন? কোথাকার কোন বাউল জরির সাথে থাকে। বাড়িতে শুধু তারা দুজন, তাদের মধ্যে তো এখন অনেক মিল। এটা শুনে এজিদ পাড়ার মুরব্বীদের বলে, আমরা এখানে থাকতে এসব তো মেনে নেওয়া যায় না, চলো এক্ষুনি তাদের সাথে কথা বলে আসি। এদিকে গহর জরিকে বলে,
তোমার বিয়ের ব্যাপারে কয়েক জায়গায় খবর পাঠানো হয়েছে। আশা করি 2-1 দিনের ভেতর পাত্রপক্ষ তোমাকে দেখতেও আসবে। তাই বলছি এখন থেকে একটু আদব কায়দা মেনে চলবে। শুধু সুন্দর হলেই তো হয় না। তখন এজিদ সহ আরো কয়েকজন চলে আসে এবং বলে, তুমি একটা যুবক ছেলে হয়ে একটা যুবতী মেয়ের বাড়িতে কি করে থাকছো? জরি ঘরের ভেতর থেকে সবকিছুই শুনছিল। গহর বলে, আপনি ঠিকই বলেছেন, এখানে থাকাটা উচিত হয়নি। পাশের এক মুরব্বীকে বলে, চাচা আপনি বলুন আমার এখন কি বা করা উচিত? মুরব্বী বলে, জরিকে তুমি বিয়ে করো। এটা শুনে এজিদ পুরো খেপে যায়। গহর বলে, চাচা আপনি ঠিকই বলেছেন। এজিদ বলে, তুমি রাজি থাকলে তো হবে না, জরিরও মতামতটা নিতে হবে। এটা শুনে মুরব্বী জরির কাছে যায় এবং বলে, জরি তুমি তো সবই শুনেছ, গহরকে তো তুমি ভালোভাবে চেনো, তোমার তো বাবা নেই, তাই এখন আমরাই তোমার আত্মীয়। এখন বলো গহরকে কি তুমি বিয়ে করবে? জরি কাঁদতে কাঁদতে বলে, আমি এই বিয়েতে রাজি আছি। এটা শুনে এজিদ বলে, জরি তুই মরবি, বাপের মতো ভাত না খেয়ে মরবি। পরবর্তীতে জরি ও গহরের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের কিছুদিন তারা দুজনেই খুব ভালো সময় কাটায়। সংসারে অভাব থাকলেও সুখের কোনো অভাব ছিল না। একদিন জরি গহরকে ভাত খেতে দেয়। গহর বলে, তুমি ভাত খাবে না? জরি বলে, খাবো একটু পরে। এটা শুনে গহর বলে, আমিও তাহলে পরে খাবো। জরি ভাতের হাড়ি দেখিয়ে বলে, ভাত নেই, ঘরে কোনো চালও নেই, বিয়েতে করা বাজার সমূহ সবকিছুই শেষ হয়ে গেছে। গহর বলে, তাহলে তো আমাকে কিছু করতে হবে, তাড়াতাড়ি আমার দোতারাটা এনে দাও। এটা শুনে জরির মুখটা মলিন হয়ে যায়। এই দোতারা বাজানোর জন্যই তার বাবা না খেয়ে মরেছে। জরি বলে, আমি চাই না বাবার মতো তোমার কিছু হোক। গহর বলে, তাহলে তো আমাকে অন্য একটা কাজ করতে হবে। এরপর তারা সামান্য ভাতটুকুই নিজেদের মধ্যে ভাগাভাগি করে খায়। দুপুরবেলা গহর হোটেলে বসেছিল, মাথায় তার হাজারটা চিন্তা। যেভাবে হোক একটা কাজ জোগাড় করতে হবে। তখনই এজিদ সেখানে আসে। এজিদ বলে, নিশ্চয়ই ঘরে বাজার নেই, হাতে টাকা নেই। গহর বলে, আপনি কিভাবে জানলেন? আমার একটা কাজের খুবই দরকার। এজিদ বলে, তুমি কি নৌকা চালাতে পারো? গহর বলে, গ্রামের ছেলে আমি, নৌকা তো চালাতে পারবোই। এজিদ বলে, তোমাকে এখান থেকে ঢাকায় আমার মাল নিয়ে যেতে হবে। গহর বলে, যাতায়াত করতে কতদিন লাগবে? এজিদ বলে, মাসখানেক তো লাগবেই। গহর বলে, কিছু টাকা যদি অগ্রিম দিতেন তাহলে জরির জন্য বাজার করে নিয়ে যেতাম। এজিদ বলে, ঠিক আছে, তুমি আমার সাথে ধান কোলে এসো, তোমাকে টাকা দিয়ে দিচ্ছি। রাত হয়ে যায়। জরি গহরের অপেক্ষায় বসে আছে। তখনই গহর অনেক বাজার নিয়ে বাড়িতে ঢোকে। জরি বলে, তুমি এত টাকা কোথায় পেলে? গহর বলে, তোমার জন্য একটা ভালো খবর আর একটা খারাপ খবরও আছে। ভালো খবরটা হলো আমি একটা কাজ পেয়েছি, আর খারাপ খবরটা হলো এই কাজের জন্য আমাকে 1 মাস তোমাকে ছেড়ে থাকতে হবে। জরি বলে, 1 মাসের জন্য বাইরে যাবে? কাজটা কি তাহলে? গহর বলে, খুবই ভালো কাজ। এজিদ মহাজনের নৌকায় 1000 মণ মাল নিয়ে ঢাকায় যেতে হবে। এজিদের কথা শুনে জরি খুবই রেগে যায় এবং সোজা ঘরে চলে যায়। গহর বলে, রাগ করা কি আছে, অল্প দিনেরই তো ব্যাপার। জরি বলে, তোমাকে আমি যেতে দেব না। গহর বলে, তাহলে সংসার চলবে কিভাবে? জরি বলে, সংসার না চললে না খেয়ে থাকবো, তবুও তোমায় যেতে দেব না। গহর কোনো বাধাই মানে না। পরের দিন সকালবেলা গহর জরির থেকে বিদায় নিয়ে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাতের বেলা বাড়িতে জরি একাই ছিল। তখনই এজিদ আসে এবং জরিকে উত্ত্যক্ত করতে থাকে। জরি আগে থেকে আন্দাজ করেছিল এরকম কিছু একটা হতে পারে। জরি খুবই ভয় পেতে থাকে। পরবর্তীতে এজিদ তার ম্যানেজারকে বলে, গহর যে নৌকা নিয়ে গেছে সেটাতে ডাকাতি করাতে হবে, আর ডাকাতির দায়ে গহরের জেল হবে। পরের দিন গহর নৌকা নিয়ে যাচ্ছিল, তখন কয়েকজন ডাকাত নৌকায় হামলা চালায়। এই ডাকাতেরা ছিল সবই এজিদের ভাড়া করা। গহর ডাকাতদের সাথে মারামারি করতে থাকে। সে মহাজনের দেওয়া আমানত রক্ষার্থে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে থাকে। তবে গহর বেশিক্ষণ ডাকাতদের সাথে পেরে ওঠে না। ডাকাতেরা গহরকে আহত করে মালসহ নৌকাটি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর এজিদ জরিকে বলে, তোমার জামাইকে এত বিশ্বাস করলাম, কিন্তু সেই বিশ্বাসে তোমার স্বামী ছুরি মেরেছে, আমার মালসহ নৌকা নিয়ে পালিয়েছে। এসব শুনে জরি ঘরে এসে কাঁদতে থাকে। পরবর্তীতে গহরকে পুলিশ ধরে নিয়ে যায়। গহরের কেসটা কোর্টে তোলা হয়। এজিদ গহরের বিপক্ষে সকল সাক্ষী দাঁড় করিয়েছে, যে কারণে গহরের জেল হয়ে যায়। গহর হাজারো অনুরোধ করেও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। গহর জেলে বসে জরির কথা ভাবতে থাকে, তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করতে থাকে। রাতের বেলা হরবলা এসে বলে, জরি আমি জানি আমি খুবই খারাপ, তবুও তোকে বলছি তুই এক্ষুনি এখান থেকে পালিয়ে যা, এজিদের লোকজন তোকে তুলে নিয়ে যেতে আসছে। হরবলা জরিকে ভাগিয়ে দেয়। তখন এজিদ তার দলবল নিয়ে আসে এবং বলে, হরবলা তুই এখানে কি করছিস? হরবলা কোনো কথা বলে না। এজিদ দেখে ঘরের ভেতর জরি নেই। এজিদ এই ব্যাপারে হরবলাকে জিজ্ঞাসা করতে থাকে। হরবলা বলে, আমি কিছু জানি না, দূর থেকে জরি লুকিয়ে সবকিছু দেখছিল। এজিদ হরবলাকে মারতে থাকে, তবুও হরবলা জরির কথা বলে না। এক পর্যায়ে এজিদের লোকেরা হরবলাকে মেরে ফেলে। এইসব দেখে জরি প্রাণ ভয়ে ছুটে চলেছে। সে কোথায় যাচ্ছে সেটা জানে না। জরি শুধু পাগলের মতো দৌড়াতে থাকে। পরের দিন এজিদ ধান
সকলে আসে। এসে দেখে সকলে কাজ বাদ দিয়ে বসে আছে। এজিদ তার গদি ঘরে বসে। তখনই সকলে এসে বলে, হরবলার লাশ কোথায়? হরবলার লাশ দেওয়ার জন্য সকলে চিৎকার করতে থাকে। এজিদ চিৎকার করে বলে, আমি হরবলার সাথে কিছুই করিনি। এদিকে জরির অবস্থা খুবই খারাপ, সে অত্যন্ত ক্ষুধার্ত। জরি পাশের একটা বাড়িতে আসে এবং দেখে একজন ভাত রান্না করছে। জরি ভাত চুরি করতে যাবে, তখনই তার মায়ের কথা মনে পড়ে। ছোটবেলায় ভাত চুরির অপরাধে তার মাকে মারধর করা হয়েছিল। জরি আর ভাত চুরি করে না। এদিকে রহিমাকে দেখি এক মুঠো ভাতের জন্য সে আজও ভিক্ষা করে চলেছে। ক্ষুধার যন্ত্রণায় জরি ডাবের পানি খায়, ডাবের ভেতরে থাকা শ্বাসটুকু খায়। তবে এসব খেয়ে কি আর ক্ষুধা মেটে? জরি সোজা একটা হোটেলে চলে আসে। একজন ভাত খাওয়ার সময় জরি তার দিকে ফেল ফেল করে তাকিয়ে আছে। এটা দেখে হোটেলের মালিক জরিকে ধাক্কা দিয়ে হোটেল থেকে বের করে দেয়। এরপর থেকে জরি পুরো পাগল হয়ে যায়। সে এখন আর কাউকে কিছু বলে না। খাবারের প্রয়োজন হলে জোর করে খাবার নিয়ে চলে আসে। জরির উৎপাত বেড়ে যাওয়াতে গ্রামবাসীরা জরিকে বেঁধে ফেলে। জরি বলে, আমি ভাত চুরি করিনি তো, ক্ষুধা লাগে তাই খাই। সকলে মিলে জরির চুল কেটে ছোট করে দেয়। এদিকে একজন বৃদ্ধা একটা লাশের পাশে বসে ভিক্ষা চাইছে। এই লাশটা কার জানেন? এইটা রহিমার লাশ। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে জরির মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। জরি এখন পাগলের মতো পথে পথে ঘুরছে। এভাবে বছরখানেক কেটে যায়। ঘর জেল থেকে ছাড়া পেয়েছে। বাড়ি ফিরে দেখে জরি নেই। বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। ঘর জরির কথা অনেককে জিজ্ঞাসা করে। একজন বলে, আমি জরিকে এক্ষুনি এজিদের ধান কলে যেতে দেখলাম। এটা শুনে ঘর তার জরিকে ফিরে পেতে ছুটছে। অন্যদিকে জরি এক মুঠো ভাতের জন্য ছুটছে। ছুটতে ছুটতে জরি এজিদের ধান কলে আসে এবং হাড়ি থেকে ভাত খেতে শুরু করে। তখন এজিদ ভাতের হাড়িটা কেড়ে নেয়। জরি ভাত দেওয়ার জন্য চিৎকার করতে থাকে এবং এজিদকে গালি দিতে থাকে। এজিদ জরিকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। মাঠ কর্মীরা জরিকে টেনে তোলে। তখনই গহরা সেখানে আসে। গহরকে দেখে জরি দৌড়ে গিয়ে গহরকে জড়িয়ে ধরে এবং কান্না করতে করতে বলে, এতদিন পর তোমার আসার সময় হলো। গহর এজিদকে মারতে থাকে। এজিদ তার ম্যানেজারকে গুলি করতে বলে। ম্যানেজার গুলি করলে গহর ও জরির গায়ে লাগে এবং তারা মাটিতে লুটিয়ে পড়ে। তারা সামনে অনেকগুলো চাল দেখে। এটা নেওয়ার জন্য তারা হামাগুড়ি দিয়ে এগোতে থাকে। তবে চাল নেওয়ার পূর্বেই তারা দুজনই মারা যায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। যে সময় আমরা বিয়েতে রেস্টুরেন্টে এত এত খাবার নষ্ট করি, ঠিক ওই সময়ই কেউ আবার ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, আর যাই করুন না কেন খাবার নষ্ট করবেন না। আজ এ পর্যন্তই। দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।